Sovereignty is the absolute and perpetual power of the state, that is the supreme power to command. অনেকটা এরকমভাবেই ফ্রেঞ্চ ফিলোসফার জাঁ বদা সভারেন্টিকে এক্সপ্লেন করেছিলেন বা ডিফাইন করার চেষ্টা করেছিলেন। ওয়েলকাম টু আওয়ার কোর্স, আমি নবনীল দে। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সভারেন্টি। বেসিক্যালি সভারেন্টি বলতে কি বোঝায় এবং সভারেন্টির মানে কি, আর সভারেন্টি থেকে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই যে ক্লাসটা, সেই ক্লাসটা ডিরেক্টেড হবে। সভারেন্টির যে ডেফিনিশনটা আমি জাস্ট একটু আগেই বললাম, সেই ডেফিনিশনটার আর একটা বিভিন্ন রকমভাবে এটার কিন্তু একটা গভীর অর্থ বার করা যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে যে বদার কনসেপ্ট কেন আমরা ধরছি এবং কবে থেকে এই সভারেন্টির ব্যাপারটা নিয়ে মানুষজন একটা যেটাকে বলা যায় যে একটু বেশি আগ্রহী হয়ে পড়েছে। এবার সভারেন্টি বলতে গেলে সভারেন্টির যে কথাটা, যে ডেফিনিশনটা আমি জাস্ট একটু আগে দিলাম, সেটার ব্যাপারে বলতে গেলে সেখানে বলা হচ্ছে যে সভারেন্টি ইজ দ্য অ্যাবসলিউট অ্যান্ড পারপেচুয়াল পাওয়ার অফ দ্য স্টেট। এবার এখানে অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড পারপেচুয়াল পাওয়ার, এই দুটো পাওয়ারের মধ্যে মানে এই দুটো ফিচার থেকেই আমরা কিন্তু সভারেন্টির দুটো মেন ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাই। এক হচ্ছে যে সভারেন্টি হচ্ছে একটা অ্যাবসলিউট পাওয়ার, অর্থাৎ আমরা লোকাল লেভেলে পাওয়ার দেখি, আমরা পাড়ায় পাওয়ার দেখি, পাওয়ারফুল পিপল দেখি, আমরা ডিস্ট্রিক্টে দেখি, স্টেটে দেখি, কান্ট্রিতে দেখি। এইভাবে সব থেকে উপরে যে পাওয়ারটা আমরা দেখি, যার উপরে আর কারো পাওয়ার নেই, তাকে আমরা বলতে পারি মানে হি অর শি ইজ অ্যাবসলিউটলি পাওয়ারফুল, অর অ্যাবসলিউট পাওয়ারটা তার কাছে আছে। এবার এই অ্যাবসলিউট পাওয়ারটা যার কাছে আছে, সে কিন্তু একটা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, অর it could be a group of people or a peer group. ওকে, সো একটা গোষ্ঠীও হতে পারে, একটা কমিউনিটি হতে পারে যাদের কাছে অ্যাবসলিউট পাওয়ারটা রয়েছে। তাহলে এই যে সভারেন্টির কথা আমরা বলছি, সভারেন্টিটা হচ্ছে একটা মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সভারেন্টিটা হচ্ছে অ্যাবসলিউটলি পাওয়ারফুল একটা বিষয়। পাওয়ার, ক্ষমতা, এই ক্ষমতার সর্বোচ্চ ধাপে যখন আমরা পৌঁছে যাই, সেটা হচ্ছে আমরা অ্যাবসলিউটলি পাওয়ারফুল সেটাকে বলছি। সেটাকে সংক্ষেপে আমরা সভারেন্টি, বাংলায় সার্বভৌম আমরা বলতে পারি। এটা হচ্ছে এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স একটা গেল। সেকেন্ড হচ্ছে ইট ইজ দ্য পারপেচুয়াল পাওয়ার অফ দ্য স্টেট। পারপেচুয়াল মানে হচ্ছে চিরন্তন, শাশ্বত, যেটা ছিল, আছে এবং থাকবে। তো এই যে একটা পারপেচুয়াল পাওয়ারটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে না, পাওয়ারটা অন্য কোথাও চলে যাচ্ছে না, বা পাওয়ারটা আজ আছে কাল নেই, সেটাকে আমরা কিন্তু পারপেচুয়াল পাওয়ার বলতে পারবো না। তো এখান থেকে আমরা সভারেন্টির আর একটা যে ফিচার সেটা পেলাম, যেটাকে আমরা বলছি যে ইট ইজ দ্য পারপেচুয়াল পাওয়ার অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার টু কমান্ড। অর্থাৎ এই স্টেটের কাছেই আমাদেরকে কমান্ড করার একটা হাইয়েস্ট বা একটা সুপ্রিম পাওয়ার রয়েছে। নেক্সট যে ফিচারটা সভারেন্টির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সভারেন্টিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা সেই ভাগগুলোতে পরে আসবো। কিন্তু এখনকার জন্য আমরা দেখছি যে সভারেন্টিটা হচ্ছে বেসিক্যালি আমরা ধরতে পারি যে সভারেন্টি হচ্ছে ইনডিভাইজেবল, যেটাকে আমরা ভাগ করতে পারি না। ঠিক আছে, যদিও পরবর্তীকালে অনেকে অনেক মন্তব্য করেছেন, সভারেন্টির অন্যান্য তাত্ত্বিকরা এসে বলেছেন যে সভারেন্টিকে ভাগ করে দেওয়াটাই বেটার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এক্সিকিউশন অফ লজ অ্যান্ড রেগুলেশনস। তো সেটা পরের কথা। আগে হচ্ছে যে সভারেন্টি কিন্তু মোটামুটিভাবে ইনডিভাইজেবল, অর্থাৎ একে ভাগ করা যায় না। স্বাভাবিকভাবেই যে সুপ্রিম অথরিটি হবে একটা স্টেটের, তার কাছেই থাকবে একটা ল তৈরির ক্ষমতা, একটা ল মেকিং বডি হবে সেটা। ওকে, তো সভারেন্টির কিন্তু এক্ষেত্রে আমরা সভারেন্টিকে আমরা একটা ল মেকিং বডি হিসেবে আমরা দেখতে পারি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে থার্ড ফিচার সভারেন্টির, যে সভারেন্টি হচ্ছে একটা ল মেকিং বডি। এরপরে হচ্ছে যে সভারেন্টিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডে জুরে আর একটা হচ্ছে ডে ফ্যাক্টো।
ডে জুরে হচ্ছে লিগ্যাল রাইটস নিয়ে কথা বলে, যেগুলো আমাদের দেশের আইন থেকে আমরা যে অধিকারগুলো পাই, যে ক্ষমতাগুলো ভোগ করি, সেটা হচ্ছে ডে জুরে সভারেন্টি। অন্যদিকে ডিফ্যাক্টো হচ্ছে যে একটা ফ্যাকচুয়াল এবিলিটিকে আমরা নির্দেশ করি ডিফ্যাক্টো সভারেন্টির দিক থেকে। সভারেন্টির কথায় যাদের যাদের অবদান অনস্বীকার্য, যাদের অবদান অত্যন্ত পরিমাণে রয়েছে, সেরকম দুজনের নাম এখানে উল্লেখ না করলেই নয়। এক হচ্ছেন জাঁ বোঁদা। জাঁ বোঁদার লেখা বইটার নাম হচ্ছে 6 বুকস অফ দ্য রিপাবলিক। আর হবসের লেখা আরেকটি বই রয়েছে, সেখানেও সভারেন্টির কনসেপ্ট খুব ভালোভাবে আসে। হবসের লেখা বইটির নাম হচ্ছে লেভায়াথান। এই দুটো বইয়ে দুজন কাছাকাছি সময়ের, একটু 100 বছর 150 বছর আগের এবং পরের, এই দুটো বইয়ে তারা দুরকমভাবে সভারেন্টিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা পুরোপুরি দুরকমভাবেও আমরা বলতে পারি না, অনেকটা মিলও আছে এই ব্যাখ্যার মধ্যে। তো বদার যে সভারেন্টি বা বদার যে সভারেন্টির যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেখানে তিনি আবারও বলছেন যে সভারেন্টি থাকবে একজনের কাছে, একটা অথরিটির কাছেই থাকবে, এবং সেটাকে রেস্ট্রিক্টেড, মানে দ্যাট হ্যাজ টু বি রেস্ট্রিক্টেড বাই ল বাইন্ডিং একটা অথরিটির কাছে থাকবে। মনে রাখার বিষয় হচ্ছে এখানে সভারেন পাওয়ার কিন্তু অ্যাবাভ দ্য ল নয়, সে লয়ের উপরে নয়, লয়ের আন্ডারেই সে কাজ করবে। এরপরে জাঁ বোঁদার টাইমটা ছিল হচ্ছে মিডল এজের একদম শেষের দিকে। ইউরোপের যে ডার্ক এজ আমরা মিডল এজ বলি, সেটার একদম শেষের দিকে আসছেন জাঁ বোঁদা। বোঁদার কিছুদিন পরে, বোঁদার বছর 100-150 বছর পরে যখন হবস আসছেন, তখন হবসের মধ্যেও কিন্তু আমরা এইরকম একটা ইনডিভাইজেবল ক্যারেক্টার অফ দ্য সভারেন্টি পাই। এক্ষেত্রে লেভায়াথানের উল্লেখটা করা যেতে পারে। লেভায়াথান বইটাই তিনি যে লেভায়াথানের ডেসক্রিপশন দিচ্ছেন, সেখানে লেভায়াথান হচ্ছে একটা বিরাট বড় জায়ান্ট, যে সমুদ্র থেকে উঠে আসছে, যার একটা চোখ। এবং এই বইটার মাধ্যমে তিনি এই যে জায়ান্টের যে ক্যারেক্টারটা, এটার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন? এটার মাধ্যমে তিনি এটাই বলতে চাইছেন যে এই যে জায়ান্টটা, এটা হচ্ছে, এই যে দৈত্যটা, এটা হচ্ছে একটা রাষ্ট্র, এর বিরাট ক্ষমতা, এবং একে আমাদের সবসময় মেনে চলা উচিত, মান্য করা উচিত। ওকে, তো এটা হবস কেন বলছেন? কারণ হবসের পার্সোনাল লাইফে তিনি অনেক বেশি ভীত সন্ত্রস্তভাবে তার প্রথম জীবনটা কাটিয়েছিলেন। ইনফ্যাক্ট তিনি লেভায়াথান লিখছেন অ্যাট দি এজ অফ 62, এবং তিনি লেভায়াথানের একটা লাইন খুব মনে পড়ছে আমার, তিনি লিখেছেন যে ইন দ্য ইয়ার অফ আর্মাডা মাই মাদার গেভ বার্থ টু টুইন্স, মাইসেলফ অ্যান্ড ফিয়ার। একটা মানুষ কতটা ভয়ে কাটাতে পারলে, সারা জীবন ভয়ে কাটালে তবে সে গিয়ে লিখতে পারে যে ভয় হচ্ছে আমার যমজ ভাই। তো যাই হোক, এই হবস থেকে শুরু করে এরপরে লক আসছেন, রুসো আসছেন, এই তিনজন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্টকে আমরা পাই, যাদের অবদান আমরা দেখি যে এই সভারেন্টির ব্যাখ্যার ক্ষেত্রে একটা আনডিনায়েবল একটা অবদান তারা দিচ্ছেন। তো এই যে আনডিনায়েবল একটা অবদান, এই অবদানটা আমরা কি, সেটা বোঝার থেকেও বড় কথা হচ্ছে যে হবসের মতোই আমি যদি রুসোর যে সোশ্যাল কন্ট্রাক্ট এবং হবসের যে সোশ্যাল কন্ট্রাক্ট, সেখানে যদি আমি সভারেন্টির কনসেপ্টটা একটু বলি, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। সভারেন্টি তাহলে কি হলো? মোটামুটিভাবে এটা হচ্ছে সুপ্রিম একটা পাওয়ার, অ্যাবসলিউট একটা পাওয়ার, যেটা যার কাছে থাকবে সে সবাইকে রুল করতে পারবে। তো এইবার হবস যখন তার সভারেন্টিটাকে একজন রুলার বা একটা গ্রুপ অফ রুলারের কাছে দিতে বলছেন, তখন তিনি এটাও বলছেন যে মানুষ যেরকম পার্টি 1 আর পার্টি 2, এদের মধ্যে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে, এবং এই দুটো পার্টি একটা থার্ড পার্টিকে তৈরি করছে, যার কাছে সমস্ত পাওয়ার দিয়ে দিচ্ছে। এই দুটো পার্টি যেরকম নিজেদের পাওয়ার দিয়ে দেবে, এই থার্ড পার্টিটাও কিন্তু মানুষের যে বিশ্বাস, মানুষের যে
একটা কনসেন্ট, মানুষের যে একটা ক্ষমতা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা, সেই ক্ষমতার কাছে কিন্তু থার্ড পার্টিটাও তার ক্ষমতা অর্পণ করবে। অর্থাৎ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড হবস কিন্তু ইনডাইরেক্টলি এটা বলে দিলেন যে শাসক যদি শাসন কার্য ঠিকভাবে না করতে পারে তাহলে জনগণের ক্ষমতা আছে তাকে সরিয়ে দেওয়ার। তো একদিকে কিন্তু সুপ্রিম অথরিটিটা যাচ্ছে শাসকের কাছেই, আবার অন্যদিকে কিন্তু তার রাশটা থাকছে, তার লাগামটা থাকছে সাধারণ মানুষের হাতে অথবা পার্টির হাতে, যে দুটো পার্টি নিজেদের মধ্যে কন্ট্রাক্ট করে একটা পার্টিকে, থার্ড পার্টিকে সভারেন পাওয়ারে ভূষিত করেছিল। অন্যদিকে রুসো যখন তার জেনারেল উইলের কথা বলছেন, রুসোর বইটার নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, 1762-তে এটা পাবলিশ হয়েছিল। হবসেটটা পিউরিটান রেভলিউশনের জাস্ট পরে পরে। তো হবসেটটা মোস্ট প্রবাবলি এই 1588 এইরকম সময়ে পাবলিশ হচ্ছে। 16th সেঞ্চুরির সেকেন্ড যে সেশনটা, সেখানে কোনো একটা টাইমে। তো সোশ্যাল কন্ট্রাক্টে রুসো বলছেন সভারেন পাওয়ার থাকবে জেনারেল উইলের কাছে। জেনারেল উইলটা কি হবে? জেনারেল উইলটা হবে সবার উইল একসাথে, কিন্তু এটা সবার র্যান্ডম উইল নয়। আমি আমার ভালো চাইছি, আমি আমার পরিবারের ভালো চাইছি, সেই রকম উইল নয়। এই ইচ্ছেটা বা এই উইল পাওয়ারটার মধ্যে থাকবে সুকামনা, সবার জন্য ভালো চাওয়া এবং সবার জন্য একটা সুন্দর পৃথিবী চাওয়ার যে গুড উইল, যে উইলটার মধ্যে কোনো পাপ নেই, সেই উইলটা হচ্ছে জেনারেল উইল। এবং এক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে এই জেনারেল উইলটা আসবে এবং এই জেনারেল উইলটার কাছে সবাই সবার পাওয়ারটাকে, সবার কনসেন্টটাকে একটা সাবমিট করবে এবং একটা আমরা দেখব যে জেনারেল উইলের সভারেন্টির একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, সভারেন পাওয়ারটা উঠে আসছে এখান থেকে। তো এইভাবে কিন্তু কন্ট্রাক্ট থিওরিস্টরা এবং তার আগে বঁদা সভারেন্টির কথা বলেছিলেন। যদিও সভারেন্টির রুটটাকে যদি আমরা ট্রেস করি, যে এইভাবে একটা আলাদা একটা পাওয়ারের কথা বলার প্রয়োজন কেন হলো, ঠিক আছে, তাহলে আমরা দেখব যে মিডল এজ যখন ছিল, আমরা আবার পিছনে চলে গেলাম, কিন্তু মিডল এজ যখন ছিল, সেই মিডল এজে কিন্তু প্রচুর চার্চ তৈরি হয়েছিল এবং চার্চরা কিন্তু আস্তে 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 রাজার যে ক্ষমতা, কিংয়ের যে পাওয়ার, সেটাকে এনগালফ করে নিচ্ছিল। ঠিক আছে, মানুষ ভয় পাচ্ছিল একটা হেভেনলি বিইংকে, গডকে, কিন্তু মানুষ কিন্তু রাজাকে ভয় পাচ্ছিল না। এবং এই যে রাজার উপর থেকে ভয় মানুষের মন থেকে যে চলে গেছিল, এটার কারণেই কিন্তু রাজার ক্ষমতাকে অ্যাড্রেস করার, আলাদাভাবে দেখানোর একটা প্রয়োজন দেখা দিয়েছিল। এবং সেখান থেকেই কিন্তু জাঁ বোদার মতো ফিলোসফাররা সভারেন্টির কনসেপ্টটাকে নিয়ে আসেন, যাতে কিনা নতুন করে রাজার ক্ষমতাকে অ্যাড্রেস করা যায়, রাজার ক্ষমতায় যে অ্যাবসলিউট পাওয়ার সেটা বলা যায়। তো এইভাবে যে সভারেন্টির যে বিভিন্ন অনেকজন অনেক রকমভাবে সভারেন্টিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন। তো এখানে সব থেকে যে একটা সাধারণ এবং পপুলার একটা যে বিভাজন, 2-3 রকম টাইপস অফ সভারেন্টির কথা যেখানে বলা হচ্ছে, আমরা সেইটার উপরেই বেসিক্যালি ফোকাসটা করব। তো এখানে আমরা দেখব যে ইন্টারনাল সভারেন্টি কাকে বলে, এক্সটার্নাল সভারেন্টি কাকে বলে, পপুলার সভারেন্টি কাকে বলে, লিগ্যাল সভারেন্টি কাকে বলে। আর এর পরে আর একটা এপিসোডে বা আর একটা ক্লাসে আমরা দেখব যে সভারেন্টির তোমাদের যেটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, মনিজম অ্যান্ড প্লুরালিজম। ঠিক আছে, একত্ববাদ এবং বহুত্ববাদ। তো
সভারেন্টির কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন যখন হবে তখন এটা রিকোয়েস্ট করছি যে তখন তোমরা একটু যোগাযোগ করো, এবং সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে লাইভ আমরা যদি আসি তাহলে সেখানে আমাদেরকে তোমরা লাইভ জিজ্ঞেস করে নিতে পারো যে কিভাবে কি কি বিষয়টা নিয়ে তোমাদের ডাউট আছে, আমরা সেগুলো লাইভ ক্লাসে সেগুলো ডাউটগুলো ক্লিয়ার করে দেব। আচ্ছা, তো আসি হচ্ছে ইন্টারনাল সভারেন্টির কথাই। ইন্টারনাল সভারেন্টি মানে হচ্ছে যে যে অথরিটিটা সভারেন্টির পাওয়ার আছে, যে অথরিটিটা সভারেন, সেই অথরিটিটা একটা দেশ হলে সেই দেশের মধ্যে সব জায়গায় কিন্তু সেই অথরিটিটা যেটা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। ফর এক্সাম্পল, আমরা যদি ভারতের হচ্ছে সভারেন্টিটা হচ্ছে ভারতের জনগণের কাছে আছে। এবার জনগণ তো ডাইরেক্ট সভারেন্টির সাথে যুক্ত নয়, মানে ডাইরেক্ট যুক্ত, কিন্তু জনগণ তো সরকার চালায় না, দেশের নিয়ম কানুনগুলো তো সরকার চালায়, এবং সেই সরকারকে পিপলস রিপ্রেজেন্টেটিভসদের মাধ্যমে জনগণ নির্বাচিত করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই জন্য জনগণ হয়ে যাচ্ছে সভারেন পাওয়ারের অধিকর্তা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জনগণের একটা পোর্শন যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, যদি দেশদ্রোহিতার কাজ করে, তাহলে কিন্তু এই যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু খুব সহজেই তার যে সভারেন পাওয়ার আছে সেটাকে কাজে লাগিয়ে এই জনগণকে সাপ্রেস করে দিতে পারবে। তো এটা হচ্ছে ইন্টারনাল সভারেন্টির কথা, অর্থাৎ সভারেন্টির যে বাউন্ডারি আছে, যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, যে একটা পপুলেশন আছে, সেই পপুলেশন, সেই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সেই পার্টিকুলার অথরিটি হচ্ছে পুরোপুরি সভারেন, এবং তার ডিসিশনকে কোথাও আমরা ডিনাই করতে পারি না। এটার অর্থ হচ্ছে ইন্টারনাল সভারেন্টি। সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল সভারেন্টি। এগেন আমরা যদি একটা কান্ট্রির এক্সাম্পল নিই, যদি আমরা ভারতের এক্সাম্পল নিই, তাহলে ভারত এক্সটার্নালি সভারেন। এটার মানেটা হচ্ছে যে ভারতকে বাইরের কোনো দেশ কোনো ডিসিশন নিতে বাধ্য করতে পারে না, বা বাইরে থেকে অ্যাটাক করে দিতে পারে না চাইলেই। এটাকে একটু ভেবে দেখো। অর্থাৎ এটার মানেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লয়ে বেশ কিছু নিয়ম মানতে হয়, বেশ কিছু ট্রিটিজ আছে, বেশ কিছু যেগুলোকে বলা হয় যে লজ অফ ওয়ার অ্যান্ড পিস টাইম, সেগুলোকে মানতে হয়। সেই ট্রিটি বা সেই টার্গেট, সেই প্রোটোকলগুলো মানতে কিন্তু ভারত বাধ্য নয়। এই কারণে ভারত হচ্ছে একটা সভারেন কান্ট্রি। এবং এক্সটার্নাল সভারেন্টি মানে হচ্ছে যে এই যে ভারত মানতে বাধ্য নয়, অর্থাৎ ভারতকে এক্সটার্নাল ফোর্সগুলোর থেকে ভারত কিন্তু নিজেকে সভারেন বলে আলাদা করে রেখে দিতে পারে বা দাবি করতে পারে। থার্ড যে টাইপ অফ সভারেন্টির কথাটা খুব বেশি আসে সেটা হচ্ছে যে পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টির অর্থ হচ্ছে জনপ্রিয় সার্বভৌমতা। অর্থাৎ এই যে অথরিটিটা এই পপুলার সভারেন্টির মাধ্যমে সভারেন্টির অধিকারী, সেই অথরিটিটার কাছে কিন্তু প্রচুর জনগণের সাপোর্ট থাকবে। পপুলার সভারেন্টি মানে হচ্ছে যে এই যে জনগণ কিন্তু পপুলারিটির দ্বারা একজনকে সভারেন পাওয়ারটা দিচ্ছে, তার কাছে ল বা লিগ্যাল ক্ষমতা থাকুক বা না থাকুক। যেমন আমরা বলতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজি, তারা কিন্তু ব্রিটিশ সরকার দ্বারা কিন্তু ততটা সমর্থিত ছিলেন না যতটা দেশের মানুষ সমর্থন করেছে, এবং দেশের মানুষ তাদের যে পপুলারিটিটা দিয়েছে তার জন্য তাদের কাছে কিন্তু সভারেন পাওয়ার ছিল, এটা আমরা বলতে পারি। এর ঠিক অপোজিটটাই হচ্ছে লিগ্যাল সভারেন্টি বা লিগ্যাল র্যাশনাল সভারেন্টি, যেটাকে আমরা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সভারেন পাওয়ারটা যার কাছে থাকবে সে কিন্তু লিগ্যালি একটা বড় জায়গায় আছে, একটা অথরিটেটিভ জায়গায় সে রয়েছে, এবং যেহেতু আইন তার সাথে আছে তাই তার কাছে হচ্ছে সভারেন্টি রয়েছে। তো এই হচ্ছে মানে সভারেন্টির সব থেকে পপুলার চারটে টাইপ। এরপরেও হচ্ছে যে মনিজম অ্যান্ড প্লুরালিজম আসছে সভারেন্টির, সেটা কিন্তু অন্য আর একটা ক্লাসে ডিসকাস করব।
থ্যাংক ইউ।